শেষ চৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৪। এসব বলতে বলতে সায়ন পেতে রাখা চেয়ারে বসল। ওদের আলোচনার মাঝে কামরান, অর্ক, হাসান এসে বসল। কামরান ফুসফুস করে জানালো, অর্ক থাকলে সে থাকবে না। বন্ধুর কথা শুনে শুদ্ধ পকেটে হাতড়ে ১০০ টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, ধর। কামরান টাকা হাতে ধরে হতবাক হয়ে তাকিয়ে আছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ বলল, বসে রইলি যে, যা। আমি রাগ করে বলতে পারি, তাই বলে তুই সত্যি সত্যি চলে যেতে বলবি? এই তোর বন্ধুত্ব? বন্ধুর শখ করে একটা জিনিস ইচ্ছে প্রকাশ করলো। আমিও তার ইচ্ছের সম্মান দেখালাম। যেখানে ইমোশনাল হওয়ার কি আছে? তোর বন্ধু আমাকে কুত্তার দৌড়ানি খাওয়ালো, আর একটু হলে পটল তুলতাম। সেসব কিছুই না। সাধারণ একটা কথা বললাম, তাতেই শালার দল। শালারা, থাক তোরা। তোদের কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আজ থেকে সব ঢিসমিস। শুদ্ধ এবার অর্কের দিকে তাকালো। কে বলবে এই ছেলে সবাইকে খোঁচা মেরে বেড়ায়? এ যেমন কামরানকে কুত্তার দৌড়ানি খাইয়ে কি সুন্দর গোবেচারা মুখ করে তাকিয়ে আছে। চেহারাখানা দেখে কেউ বলবে না ভাজা মাছটি উল্টে খেতে জানে। তাকে তাকাতে দেখে অর্ক এবার দাঁত পাটি বের করে দিয়ে বলল, আমি কিছুই করিনি ভাই। পুরো ঘটনা শুনে রাস্তার ধারে একটা কুকুর বসেছিল। আমি শুধু পেছন থেকে তার ইয়েতে সুড়সুড়ি দিয়েছি। কিন্তু কুকুরটা আমাকে দৌড়ানি না দিয়ে কামরানের পেছনে ছুটতে শুরু করলো। এখানে আমার কি দোষ? আমি কি কুকুরকে বলেছি ওর পেছনে যা? অর্কের বলার ইঙ্গিত সবার মনোযোগ কেড়ে নিল, আর সবাই হেসে উঠল। তখন সায়নের ফোন বেজে উঠল। কল রিসিভ করে হ্যালো বলতেই শোনা গেল আহনাফের গলা। আহনাফ দু একটা কথা বলে তার বাবার হাতে ফোন ধরিয়ে দিয়ে কথা বলার জন্য। সায়ন ওনাকে বিচলিত সুরে সালাম দিয়ে কুশল বিনিময় করল। ভদ্রলোক এবার সরাসরি জানালেন শখকে পুত্রতবু করতে চান। সায়ন চুপ করে ওনার কথাগুলো সবাইকে জানিয়ে ওনাকে জানানোর কথা বলে কথা কাটলেন। সায়ন কল কেটে তাকালো শুদ্ধর দিকে। শখের বিয়ের প্রস্তাব এসেছে বুঝতে বাকি রইল না কারো। বলা বাহুল্য তাদের ৩ বোন ৩ ধরনের। শখ বরাবরই খুবই নরম মনের। আরো কান্না করতে দেখলে সেও থাকতে পারে না। কাউকে কাঁদতে দেখলে নিজেও কেটে দেয়। স্বর্ণ আবার খুব চুপচাপ স্বভাবের। মনের কথা কাউকে বুঝতে দেয় না। হোক কারোর প্রতি তীব্র রাগ বা অভিমান। বাকি রইল শীতল। সে যেন খোলা আকাশের মুক্তমনা পাখি। মুক্ত মনে উড়তে পছন্দ করে। কেউ উড়তে নিষেধ করলে সে তার জাতশত্রু, চোখের বিষ। উদাহরণ শুদ্ধ শীতলের রেষারেষির সম্পর্ক। বিকেলের দিকে শুদ্ধ বন্ধুদের নিয়ে কোথায় যেন গেল। সায়নও কলেজের কথা বলে গাড়ি নিয়ে বের হলো। শীতলের বাবা শাহাদাত চৌধুরী ছুটি শেষ দুপুরের পরপরই উনি চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ৩ মাস পর হয়তো আবার আসবেন। বাসায় ছেলেরা কেউ নেই, তাই শীতল, শখ আর স্বর্ণ বাগানে নেমে গেল। ঘাসের ওপর খালি পায়ে হাঁটলো। ফুলের বাগানে পানি দিয়ে দোলনার সামনে বসলো। সাম্য কোথা থেকে যেন লাফিয়ে লাফিয়ে এসে ৩টি গোলাপ ছিঁড়ে ৩ বোনের কানে গুঁজে দিয়ে ধপ করে বসলো শখের কোলের উপর। তারপর আহ্লাদে সুরে বলল, আপু চলো না, বউ চুরি খেলি। ভাইয়া বাসায় গেছে, বাইরে গেছে। তখন তখন চলে আসতে পারে। অন্যদিকে খেলবো। প্লিজ বউ চুরি না, অন্য কিছুর নাম বল। তাহলে কানামাছি খেলি। আচ্ছা চল। তারপর তারা খেলতে প্রস্তাব দিল। শখের দুচোখ বেঁধে দেওয়া হলো। সাম্য, সৃজন, শখ, স্বর্ণ, শীতল খেলা ব্যস্ত। শখ চোখ বন্ধ করে খুঁজছে ভাই বোনদের। সিতারা, সিমি আর সিরাত এসেছে দাঁড়িয়ে বাগানে। বাগান থেকে সবজি তুলতে তুলতে গল্প করছে। তখন চৌধুরীর বাড়ি গেট পেরিয়ে একটি পুলিশের গাড়ি এসে থামলো। কয়েকজন পুলিশ গাড়ি থেকে নেমে স্বর্ণকে ঘিরে ধরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সুবর্ণ চৌধুরী স্বর্ণ। হঠাৎ চৌধুরী বাড়ির মূল ফটকে পুলিশের গাড়ি দেখে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে বিস্ময়। শুধু শখের চোখ বাঁধা থাকায় সে হাত বাড়িয়ে খুঁজে বেড়াচ্ছে দুষ্টু ভাই বোনদের। পুলিশ দেখা মাত্র শীতল চটজলদি শখের চোখের বাঁধন খুলে দিয়ে বিস্ময়ঝরা কণ্ঠে বলল, এই আপু, ওই দেখ পুলিশ এসেছে। শীতলের কথা শুনে সব ভুরু কুঁচকে তাকিয়ে দেখে সত্যি সত্যি বাড়িতে পুলিশ এসেছে। তারা স্বর্ণকে ঘিরে ধরে আছে। নেম প্লেটে লেখা ইনসার নামের পুলিশটি তখন অত্যন্ত ক্ষুব্ধ স্বরে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট সুবর্ণ চৌধুরী স্বর্ণ। ওনার কথা শুনে ভাই বোনদের চোখে বিস্ময়ের মাত্রা চূড়ান্ত লেভেলে পৌঁছে গেল। তারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। কি বলে কই পারবে না।
ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অথচ পুলিশের কথা শুনে স্বর্ণের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। ভঙ্গিমাটা দেখে মনে হচ্ছে জানতো এমন কিছুই হবে। তাকে ভাবলেশহীন দেখে ইনসান নামের পুলিশটি তেড়ছেড়া করে হেসে বলল, চলুন তাহলে যাওয়া যাক। আগে প্রমাণ করুন আমি কি অপরাধ করেছি, তারপর যাব। এই কথা বলে স্বর্ণা ঘাসের উপর বসলো। স্বর্ণের মতিগতি দেখে ইনসার বিরক্ত মাত্রা বাড়ল। একে তো সারাদিন পরিশ্রমের সুযোগ ও পরিশ্রমের জন্য বিশ্রামের কোনো সুযোগ নেই। মেজাজও চটে আছে। এখন আবার এই মেয়ের নাকটা শুরু হয়েছে। মন তো চাচ্ছে হিড়হিড় করে টেনে টেনে নিয়ে যায়। কিন্তু আদেশ আছে এই মেয়ে চৌধুরীর বাড়ির। তাকে যেন বিন্দুমাত্র অসম্মান না করা হয়। তারপরেও সে নাকি মেজো মেয়ে। তাই সে বিরক্তির মাত্রা চেপে পুনরায় বলল, দেখুন, ইচ্ছে করছে না। কি ইচ্ছে করছে না? যা দেখাতে যাচ্ছেন সেটা দেখতে। স্বর্ণের কথায় আর পুলিশের মুখ দেখে শখ চুপ মুখ টিপে হাসল। এই পুলিশটা যে রেগে ভদ্রতা দেখাচ্ছে সেটা তার মুখে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিকে বাড়ির পেছনের দিকে পুঁইশাকের লতা বেড়ে ওঠার তিন জাম পুরনো বাগান দিকে এসে পুলিশের গাড়ি দেখে অবাক হলো। তিনজনে দ্রুত পায়ে এগিয়ে গেল। স্বর্ণের মুখের সামনে হ্যান্ডকাপ ঝুলিয়ে তাকে অ্যারেস্টের কথা বলার কথা শুনে সিতারা চৌধুরী বললেন, ওর অপরাধ? হঠাৎ মহিলা কণ্ঠ শুনে তারা পেছনের দিকে তাকিয়ে তিন মহিলাকে দেখে বুঝলো এনারাই চৌধুরীর সহধর্মিণী। পরনের পোশাকে আভিজাত্যের ছাপ। ইনসান ওনাদের যথেষ্ট সম্মান দেখিয়ে জবাব দিল, উনি গতকাল দুপুরে সম্মানিত এক ব্যক্তিকে থাপ্পড় মেরেছেন, যাচাই বলে অপমান করেছেন। সেই ভদ্রলোক আজ আর মানহানির কেসে ফাইল করেছে। কাকে থাপ্পড় মেরেছে স্বর্ণ? কে সে লোক? কেনই বা মেরেছে? সীতারা এসব জিজ্ঞাসা করার আগেই ফোনে টোন বেজে উঠল। শুদ্ধের নাম্বার দেখে উনি কল রিসিভ করলে শুদ্ধ বলল, পুলিশের কাছে ফোনটা দাও, কথা বলি। সীতারা চৌধুরী ছেলের কথা শুনে ফোন ইনারার দিকে বাড়িয়ে দিল। ইনসার ফোনটা নিয়ে কানে ঠোকালো। শুদ্ধর কোনো কথা শোনা গেল না। পুলিশের মুখভঙ্গি থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে শুদ্ধের কথা শুনে গেল। তারপর ফোন ফিরিয়ে দিয়ে যেভাবে এসেছিল তারা সেভাবেই চলে গেল। না বাড়তি কথা আর না অন্য কিছু। পুলিশকে দেখে যেতে স্বর্ণ সবাইকে ঘিরে ধরল। কিন্তু কিছুই বলার আগে গতিতে সায়ন ঢুকলো। সায়নের গাড়ি থেকে নেমে ভাই বোন ও মামা চাচিকে দেখে দ্রুত গম্ভীর মুখে ভ্রু কুঁচকে বলল, এই তোরা পেয়ারা কোথায় পেলি? আমাকেও দে দেখি একটা চিবাই। শীতল সায়নের কাছ থেকে আগেই সরে গেল। তারপর তার আধ খাওয়া পেয়ারার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে দাঁত বের করে বলল, আমার পেয়ারাটা খুব টক, স্বর্ণাপতা না। অতঃপর পেয়ারা কাড়াকাড়ি করতে লেগে গেল সায়ন। সীতারা চৌধুরী বারবার মূলত ঘটনা জানতে চাইলেও একথা ও কথা বলে এড়িয়ে গেল। ছেলের এমন গা ছাড়া ভাব দেখে ওনারা ধরে নিলেন গুরুত্বপূর্ণ কিছু নয়। গুরুতর কিছু হলে সায়ন নিশ্চয়ই দাঁত বের করে হাসতো না। স্বর্ণ সায়নের চালাকি বুঝে কিছু বলল না। ভাই বোনদের দুষ্টু মিষ্টি খুনসুটির মূল ঘটনাটি আপাতত চাপা পড়ে গেল। রাত তখন কয়টা হবে? এই একটার কাছাকাছি বোধহয়। নির্জন রাস্তায় এক টকবকে যুবকের মাটির সঙ্গে চাপ ধরে রেখেছে কয়েকজন ছেলে। জোয়ানের ছেলেটির হাত পা দড়ি দিয়ে বাঁধা, চোখে ভয়, বুকু সপ্টে বাঁচার আকুতি ছেলেটার চোখে মুখে। কিছুক্ষণ আগেও দাপট দেখিয়ে মা মাসি তুলে বিশ্রী বিশ্রী গালি ছুড়েছে, একজনকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে। এখন নিজেই বাঁচার ভয়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে। এজন্যই বোধহয় বলে, পিপীলিকার পাথা জয়া মরিবার তরে। ঠিক সেই মুহূর্তে বাইক থেকে সায়ন উপস্থিত হলো। পরনে সাদা থ্রি-কোয়ার্টার প্যান্ট আর কালো টি-শার্ট। শীষ বাজাতে বাজাতে বাইকের স্ট্রং দিয়ে চাবি ঘোরাতে ঘোরাতে তাদের কাছে এসে থামলো। চারিদিকে অন্ধকার। এদিকে রাতের বেলায় গাড়ি ঘোড়া আসে নাম দ্বিধায় জায়গাটা শুনশান। সায়ন ঘোরাতে ঘোরাতে এসে ছেলেদের তাড়া দিয়ে ধারালো ছুরি তুলে নিল। ছুরিটা উল্টে পাল্টে দেখে ধার বড় করে নিল। সব ঠিকঠাক দেখে সন্তুষ্ট সুরে বলল, ভালোই দাঁড়াচ্ছে, আমার এনার্জি বেঁচে যাবে। সায়নের ইশারা পেয়ে ছেলেগুলো ওই ছেলেকে আরো শক্ত করে চেপে ধরতেই সায়ন ছেলেটার গাল ধরে শান্ত স্বরে বলল, আমার বাড়ির মেয়েদের রেট জানতে চেয়েছিলি শুনলাম। কাজটা ভালো করিসনি। এসব পাগলামি কেউ করে রে পাগল? উম এই ওর মুখটা খুলে দে, মরার আগে কি বলে শুনি। আজম নামের একটা ছেলে তার মুখ খুলে দিতেই কাঁদতে কাঁদতে বলল, ভাই ভাই আর করবো না ভাই, মাফ করে দেন ভাই। ভাই না, বাপ ডাকলেও ছাড় পাবি না তুই। তোর মরার টিকিট অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমি আপনার বোনের পা ধরে মাপ চাইবো ভাই। আমার অপরাধ কি তা স্বীকার করবো। শুধু একবারের মতো জান ভিক্ষা দেন। মাফ করতাম যদি তোর নোংরা কথাগুলো শুনে আমার বোনটা না কাঁদতো। মাফ করতাম যদি আমার মাকে নিয়ে গালি না দিতিস। মাফ করতাম যদি আমার বোনকে তুলে আনার জন্য ভুয়া পুলিশ না পাঠাতি।
কি ভেবেছিস পুলিশের পোশাক গেলে আমরা আমাদের বোনদের তোদের হাতে তুলে দিতাম? আর তোরা আমাদের আদরের বোনটাকে খুবলে খুবলে খেতি? এত সোজা? না রে সুরের বাচ্চারা, চৌধুরী বাড়ির মেয়েদের গায়ে কলঙ্ক লেপটানো এত সহজ না। গু খেয়ে রাজনীতির মাঠে নামিয়ে নিলে যে এত চাল বুঝবো না। এসব বলে সায়ন ছুরি দিয়ে ছেলেটার গলায় আঁকিবুকি করতে করতে ফিসফিস করে বলল, তোকে একটা সিক্রেট বলি শোন, আমরা দুই ভাই, আমি সায়ন আর আমার ছোট ভাই শুদ্ধ। আমাদের অনেক মিল নেই দেখতে আর স্বভাবে চরিত্রে, যা আছে তা সবই অমিল, দুজন দুই মেরুর। তবে রক্ত যেহেতু এক, এক বাবা মায়ের সন্তান, যদি কিছু মিল না থাকে রক্তের বদনাম হয়ে যাবে। তাই কষ্টে সৃষ্টে মাত্র একটা মিল খুঁজে বের করেছি আমি। সেটা হলো জানিস, সেটা কি জানিস, আমরা দুইজনই হাইড অ্যান্ড সিক খেলতে খুব পছন্দ করি। দক্ষ প্লেয়ারও বলতে পারিস। এইটুকু বলতে সায়ন থামলো, একা একা ঠোঁট টিপে হাসলো। তারপর নক্ষত্র ভরা আকাশের দিকে তাকিয়ে এদিক ওদিক ঘুরে ঘাড় ফোটালো। তারপর পুনরায় বলল, আমি ভালো মুখোশ পরে সবার কাছে ভালো হয়ে চলার চেষ্টা করি, তবে রাগে গেলে অন্যথায়। আর শুদ্ধ ভেতরে যা বাইরেও তাই। ও এমন ছেলে, নিজের বাপ ভাইয়ের পেছনে বাঁশ দিতেও জিজ্ঞাসা করবে, ব্যথা পেয়েছো বাবা? তাহলে ভাব কতটা ক্রেজি সে। আমি তোকে ছেড়ে দিলেও শুদ্ধর হাতে মারা পড়বি। ওর হাতে মরলে সহজে মরতে পারবি না, তবে তোর বলিষ্ঠ দেহখানা রিসার্চ করতে লাগবে। আমার শুদ্ধ, আমার দুষ্টু ভাই পছন্দের অপছন্দের কাউকে ধীরে ধীরে মারতে খুবই পছন্দ করে। ধীরে ধীরে মরলে কষ্ট বেশি হয়। এর চেয়ে আমার হাতে মর, যা দিচ্ছি, যা দিয়ে দিলাম কথা, আমি কম কষ্টে মারবো। একথা বলে সায়ন ছেলেটার গলায় ধারালো ছুরি চালিয়ে দিল। পাকা হাত, একটু কাঁপলো না, একটু ছিদ্রও হলো না। যেমন কুরবানির পশুকে জবাই করা হয় ঠিক সেভাবে জবাই করলো সায়ন। তার পরনের জামার কাপড় লাল রক্তে রঞ্জিত হয়ে গেল। চোখে মুখে উচ্ছ্বাস, ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলেটার গলা দেহর সঙ্গে খানিকটা লাগিয়ে রেখে সায়ন বসা থেকে উঠে দাঁড়ালো। পিচ থাকা রাস্তায় উপরে ছেলেটাকে ধড়ফড় করছে। গলা দিয়ে গড়গড় শব্দ বের হচ্ছে। গলার ফাঁক দিয়ে গড়গড় করে রক্তের স্রোত বইছে। কয়েক মিনিট ছেলেটার কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা সময় থেমে গেল। চোখ খোলা রাখা অবস্থায় তার প্রাণ পাখি ত্যাগ করলো। সায়নের পরনের টি-শার্টের দিকে তাকিয়ে বিরক্ত হলো। রক্তমাখা হাতে টি-শার্টে ঝেড়ে মুখ উপড়ে বলল, ধুর বাল, জানোয়ারের রক্তে শীতলের দেওয়া স্বাদের টি-শার্টটা নষ্ট করে ফেললাম। একথা বলে মুখে বিরক্তির শব্দ করল। আজমের সাথে ছুরিটা ধরিয়ে দিলেও কাঁধে চাপ দিল। উপস্থিত ছেলেগুলো লাশ গায়েব করতে ওস্তাদ। আলাদা করে কিছু বলতে হবে না, নিজ দায়িত্বেই সব করে ফেলবে ওরা। হ্যাঁ, রাজনীতি জাহিদ হোসেনের একমাত্র গোয়েন্দা ছেলের অংশের নাম তো শাস্তি দিতে পেরে মেজাজ ফুরফুরে হয়ে গেল তার। উফ, ভীষণ শান্তি লাগছে তার। মনে হচ্ছে পৃথিবী এত রঙিন কেন, এত সুন্দর কেন। সে বাইকের গতি স্বাভাবিক রেখে শীষ বাজাতে বাজাতে প্রফুল্ল সুরে গান ধরলো, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাইসো বাইসো রে বন্ধু আমার যতনে। পরের দিন সকালে বন্ধুদের বিদায় জানিয়ে কেবলই এসে বসছে শুদ্ধ। ডাইনিং টেবিলে চেয়ারে বসে তিন বোন গুজুর গুজুর করছে। আজকে সরাসরি ছুটির বিদায়, সবাইকে বাসাতেই আছে। শুধু সোফায় বসে সামনের সেন্টার টেবিলে থাকা এসি রিমোটটি নিয়ে এসি অন করলো। গরমে জান যায় যে অবস্থা, তাকে কেউ এখনো খেয়াল করেনি হয়তো। দেখি যে এক গ্লাস পানি চাইবে তাও শুনতে পাবে না, কারণ শামু সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়েছে। যেন একটা বিয়ে বাড়ি। হঠাৎ মায়ের বকুনিতে গান বন্ধ করে ফুটবল খেলতে চলে গেছে বাগানে। সৃজন সেখানে গেছে। গান থামায় সকলের মাথা যেন এবার বাঁচলো। এদিকে শীতল শখ স্বর্ণ লাল শাক বাছাতে দিকে গেছে সীতারাম। তিনজন বাচ্চাতে বাঁচতে গল্প করছে। হঠাৎ কি ভেবে শীতল রান্নাঘরে থাকা সীতারা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, ও পরমা, শুদ্ধ ভাইয়ের বিয়ে দিবে না? বিয়ে তো ভালো মেয়ের সন্ধান পেলে দিব খোঁজ। খোঁজে আছে, কিন্তু তোমার ছেলের বউ টিকবে না বিয়ে দিয়ে। কি হবে? শুধু শুধু টাকা পয়সা খরচ না করে টাকা পয়সা আমাকে দাও, ট্যুর করে ঘুরে আসি। শীতলের কথা শুনে সিমিত এবার ক্যাচ করে ধমকে উঠল, এ আবার কেমন কথা? বড় ভাইকে নিয়ে কেউ সব বলে? দিন দিন বেয়াদব হচ্ছিস একদম। আম্মু পুরো কথা না শুনে শুধু শুধু বকছো। শুদ্ধ ভাইয়ের বউ টিকবে না কারণ শুদ্ধ ভাইয়ের সমস্যা আছে।